এবং ভুটানের প্রথম ফাউল 21 মিনিটে যে ম্যাচের অনেক ক্ষেত্রেই হামজা চৌধুরী করছেন, যেটা তাকে এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন দুই সেন্টার ব্যাকের মাঝখানে গেলেন, সেখান থেকে বলটা তিনি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন এবং সেখান থেকেই বাংলাদেশের আরও একটা আক্রমণের সূচনা যদি করা যায়। যখন বাংলাদেশ দল কয়েক ধাপ এগিয়ে সামনে যাচ্ছে, হামজাও তাদের সঙ্গে মুভ করছেন। এই শেপটা বাংলাদেশের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে সিঙ্গাপুর ম্যাচে। ঠিক এই শেপটা, দুই সেন্টার ব্যাকের মাঝখানে হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচের একটা ড্রাই রানও বাংলাদেশ আজকের ম্যাচটায় করছে। কাকে দিয়ে কি করাতে চান হাভিয়ার কাবরেরা, তারা ঠিকঠাক সেটা করতে পারছেন কিনা। তাজউদ্দিন, তার ডেবিউ হলো আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে। এবং ভুটানের প্রথম ফাউল 21 মিনিটে যে ম্যাচের প্রথম 10 মিনিটের সময় আমরা দেখেছিলাম প্রথম ফাউলটা হয়েছিল, সোহেল রানা করেছিলেন। এই জায়গায় ভুটান, ওই জায়গায় অবশ্য বাংলাদেশ বল লুজ করে গেছে এবং সেখান থেকেই অ্যাটাকে উঠছে ভুটান। তপু গিয়ে কভার করেছেন, তার পায়ের ফাঁক দিয়ে বলটা শুরুতে চলে গেলেও পরে গিয়ে রিকভার করেছেন ঠিকঠাক। তারিক কাজী বলটা জায়গা মতো দিতে পারেননি বলেই ওখানে বিপদে পড়ে গিয়েছিল ক্ষণিকের জন্য বাংলাদেশ। ভুটান কাউন্টার অ্যাটাকটাই তারা টার্গেট করছে, সেটার একটা ঘটনায় ঘটলো একটু আগে। হামজা, এবার তার বল প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় রাকিব ছুটছিলেন, গোলকিপার গেলছেন এবং এই সেই সিচুয়েশন, অনেকটা স্পেস কভার আপ করে তপু শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার করলেন। এবং তপু ক্লিয়ার করার পরে যার কাছে তিনি পরে বলটা দিলেন তিনি আর কেউ নন, হামজা চৌধুরী। হামজা চৌধুরী যে জায়গাটায় গেছেন ওটা হয়তো তার স্বভাবসুলভ জায়গায়। তাকে আমরা শেফিল্ড ইউনাইটেডে বেশ কিছু ম্যাচে এই সিজনের শেষ দিকে গিয়ে দেখেছি রাইট ব্যাক পজিশনটা তিনি অকুপাই করেছিলেন, ওই জায়গাটা তিনি খেলেছেন। ন্যাচারালি তিনি ওখানেও থাকেন, তবে আজকের ম্যাচে আমরা অনেক বেশি তাকে এপাশ ওপাশেও দেখতে পাচ্ছি। তিনি শুধুমাত্র রাইট মিডফিল্ডে আছেন ঘটনাটা তা নয়। হামজার পজিশনাল ফ্লুইডিটি বাংলাদেশের মিডফিল্ডকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে। এইখানে হামজা ঠিক দুই সেন্টার ব্যাকের সামনে রয়েছেন। এই মুহূর্তে কাজেম শাহর কাছ থেকে বলটা কেড়ে নেওয়া হয়েছে, মাঝখানে বল উইন করার জন্য চেষ্টা, রাকিব বলটা উইন করতে গিয়ে পড়ে গিয়েছেন। যে জায়গায় রাকিবের চ্যালেঞ্জ সেটা হচ্ছে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলছে ভুটান, এবং যখনই রাকিব রানগুলো নেওয়ার চেষ্টা করছেন সেখানে আরও একবার বাংলাদেশ দল উৎসুক হয়ে উঠেছিল, কারণ ফাহমিদুল প্রেস করতে করতে সামনে চলে গিয়েছিলেন। তার ওই প্রেসিংটা বাংলাদেশকে অনেক বেশি হেল্প করতে পারে আগামী দিনগুলোতে। যে মুহূর্তে বলটা দেওয়া হলো সেই জায়গাতে তার ওই প্রেসিং পরে গিয়ে বল তিনি পেয়েও যাচ্ছিলেন প্রায়। এই ধরনের প্রেসিং সচরাচর আপনি খুব বেশি বাংলাদেশের কাছ থেকে কমই দেখেছেন এর আগে, যে কারণে গ্যালারির দর্শকও যারা জানেন বাংলাদেশের খেলাটা বোঝেন তারাও সেই ব্যাপারটায় আরও বেশি আগ্রহী হয়েছেন। দর্শকদের উৎসাহের জন্য গোলের যোগানটা হয়ে গেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা কন্ট্রোলে রেখেছে। অপর ফ্ল্যাঙ্কে ভুটানের থ্রোইন, তবে এবার থ্রোইনটা চলে যাবে বাংলাদেশের অধীনে। বাংলাদেশ বোধহয় লং থ্রোর দিকে যেতে চাইবে না এখনই। সাদ কাকে খুঁজছেন, ফাহমিদুলকে চাইছিলেন, জামাল গেছেন তার কাছে এবং ওই জায়গা থেকে বাংলাদেশ বলটা আবারও নিজেদের করে নিয়েছিল। রেফরির গায়ে লেগেছিল কি? তবে রেফরি অবশ্য খেলা থামানো, সেক্ষেত্রে বাংলাদেশ চাইলে একটু অভিযোগ করতেই পারে। ফ্রেন্ডলি ম্যাচ দেখা হয়তো আর সেই অভিযোগটা করেনি বাংলাদেশ। সোহেল রানা সিনিয়র কাটিয়েছেন, কিংগা ওয়াংচং উঠতে যেও ভুটান আবারও নিচ থেকেই তারা চাইছে খেলাটা বিল্ড আপ করতে। প্রেসিংটা কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে, যখনই ভুটানের সেন্টার ব্যাকদের কাছে বল তখনই সেই কাজটা হচ্ছে। অফসাইডের ফ্ল্যাগটা রেজ হয়েছে, থামতে হবে ভুটানকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.